দর্শক সবাইকে স্বাগত জানাই চ্যানেল 24 এর আয়োজন অভিবাসীর আদালতে। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। যাদের শ্রমে ঘামি আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছায় দেশের রেমিটেন্সের প্রবাহ বাড়ছে দিন দিন, এই অনুষ্ঠান মূলত সেই সব অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের নানা সুখ দুঃখের গল্প তুলে ধরবার আয়োজন। দর্শক, আপনারা জানেন যে অভিবাসীর ক্ষেত্রে মানব পাচার অন্যতম বড় একটা অপরাধ এবং যার বাধা হয়ে দাঁড়িয়েছে এই মানব পাচারটি অভিবাসীর ক্ষেত্রে। আগামী 30 জুলাই আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস, তাই আমাদের আজকের এই আলোচনা মূলত সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমরা করব। আমাদের স্টুডিওতে কয়েকজন ভুক্তভোগী রয়েছেন যারা মানব পাচারের শিকার হয়েছেন বিভিন্ন সময়, তাদের সাথে কথা বলবো। এছাড়া বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন আইনজীবী, তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে সমাধানও জেনে নিব। একটু পরিচয় করে দিয়ে আপনাদেরকে, আমাদের সাথে যারা মানব পাচার প্রতিরোধ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য এবং সমাধান দেবার জন্য আমাদের সাথে যারা রয়েছেন তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করে দেই। অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তফা কামাল খান আমাদের সাথে রয়েছেন। আছেন আরও একজন আইনজীবী, টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাই। জি, অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। এছাড়া আমাদের এই আয়োজনে আরও 3জন ভুক্তভোগী রয়েছেন, তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিয়ে রয়েছেন ইমরান হাসান, মোহাম্মদ ফরিদুর রহমান এবং শামসুন নাহার আক্তার। আপনাদের 3জনকেই স্বাগত। দর্শক, আমাদের এই আয়োজনটি মূলত রামরো আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতা রয়েছে সিমস ফেস 2, হেলভেটাস বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডিসি। আমাদের এই আয়োজনটি আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন চ্যানেল 24 এর পর্দায়। সরাসরি কথা বলতে, আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলতে, আপনার সমস্যা কিংবা প্রশ্নের বিষয়টিও কিন্তু আপনারা জানাতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে। আমরা শুরুতে একটু অভিবাসী এই ক্ষেত্রে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। ইমরান হাসান, আপনার কাছে আসতে চাই। শুরুতে আপনার তো মালয়েশিয়া যাবার কথা ছিল, সেখানে কি যেতে পেরেছিলেন? কি ঘটেছিল আপনার সাথে? আমার এক স্থানীয় দালাল আমাকে লোভ দেখিয়ে বলেছিল মালয়েশিয়া নিয়ে যাবে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে। তো আমি ওনার কথা শুনে যাওয়ার জন্য রাজি হই। সেখানে উনি বলতে 4,30,000 টাকা মতো লাগবে, আমি রাজি হয়ে দেওয়ার জন্য। তো আমার একটা ভিয়েতনামের ভিসা দিছে। ভিসা কিন্তু প্রথমে দেয় নাই, এয়ারপোর্ট আসার পরে দিছে। ভিসা দেখার পর আমি আরে বলতেছি যে এটা তো ভিয়েতনামের ভিসা, আমি তো যাবো মালয়েশিয়ায়। উনি বলতেছি যে সমস্যা নেই, এখান থেকে কানেক্টিং ভিসা করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মালয়েশিয়ায়। আমি ওনার কথা শুনে রাজি হই। এখানে যাওয়ার পরে, ভিয়েতনামে যাওয়ার পর আমাকে আমার সাথে ছিল আরও 8জন সদস্য, আমার 8জন। এরপরে সবাইকে একটা বন্দি করে, মানে বন্ধ করে রাখে, মানে হোটেলের মধ্যে একটা, ওর মধ্যে 8জনকে বন্ধ করে রাখে। এখানে আমাদেরকে খাবার দাবার দিত না, তারপরে বাইরে হতে দিত না, বাসায় যোগাযোগ করতে পারতাম না। তো একদিন রাত্রেবেলা প্রায় 11টা-12টা হবে, তখন আমাদের 8জনকেই একটা গাড়িতে করে মানে কম্বোডিয়ার বর্ডারের দিকে নিয়ে যায়। প্রায় এখানে পৌঁছাতে প্রায় 2টা-3টা বাজে রাত্রের। তো আমাদেরকে মানে সুরা পথ অতিক্রম করে কম্বোডিয়াতে প্রবেশ করায়, মানে পাহাড় পথ, নদী, জিরা এরকম পথ অতিক্রম করে কম্বোডিয়াতে প্রবেশ করায়। এখান থেকে আরেকটা গাড়িতে করে প্রায় 1 থেকে 1.5 দিন পর্যন্ত গাড়িতে চড়াইয়া থাইল্যান্ডের বর্ডারে নিয়ে যায়। থাইল্যান্ডের বর্ডারের পাশাপাশি একটা বাসার মধ্যে আমাদেরকে একইভাবে আটকে রাখে প্রায় 3 থেকে 4 দিন। আটকে রাখানোর পরে একইভাবে আগের মতো রাত্রের বেলায়, প্রায় ফজরের আগে রাত্রের বেলায় থাইল্যান্ডে ঢুকাই, অবৈধভাবে ঢুকানোর পরে আমাদেরকে একইভাবে আবার গাড়িতে করে নিয়ে যায় হচ্ছে মালয়েশিয়ার বর্ডারে। এখানে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে অনেক অত্যাচার করে, মানে মারধর করে বাসা থেকে টাকা নেওয়ার জন্য আর কি। এদের চাল হচ্ছে এটাই, মানে আমরা তো আগে বুঝতে পারি নাই, পরে বুঝতে পারলাম যে এটাই। জড়িত যারা ছিলেন পরিচিত ছিল কেউ? পরিচিত বলতে আমাদের এলাকারই ছিল, উনি কিন্তু এখানে থাকে না, উনি থাকে হচ্ছে মালয়েশিয়ায়। উনি মালয়েশিয়া থেকে এখানে আসেন না, ওনার পরিবার সহ নিয়ে এখানে থাকেন। এখন তো ওর সাথে যোগাযোগ করতে পারি না, ওর সমস্ত কিছু বন্ধ। কোনো আইনি প্রতিকার বা আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু কিভাবে নেব, উনি তো বাংলাদেশে আসেন না, জি, অনেক ধন্যবাদ ইমরান হাসান। আমি একটু অ্যাডভোকেট মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। শুনছিলেন আপনি ইমরানের গল্প, এবং এই গল্পটা শুধু ইমরানের না, আমরা প্রায়ই পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি যে মানব পাচার করা হয় এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ভিডিও আবার পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটছে। কেন বন্ধ করা যাচ্ছে না? দেশে যে বিদ্যমান আইন রয়েছে পাচার রোধে, সেটি কি যথেষ্ট নয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবার জন্য, এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে মানব পাচার কিন্তু একটি আন্তর্জাতিক সমস্যা। বিশ্বের
৭৬টি দেশে আমাদের অভিবাসী যায়। একটা রিপোর্টে দেখা গেছে যে 1,48,00,000 বা 1.5 কোটির মতো লোক আমাদের অভিবাসী হিসেবে আছেন। তো আপনি জানেন যে এই মানব পাচার যে আইন বাংলাদেশে 12 সালে প্রথম হয় মানব পাচার আইন। তো এরপরে ট্রাইব্যুনাল কিন্তু গঠন হয় 20 সালে। বাংলাদেশে এখন বর্তমানে মানব পাচারের 9টি ট্রাইব্যুনাল আছে এবং ট্রাইব্যুনাল যেসব জায়গায় নাই সরি, তো সেই সব জায়গায় কিন্তু নারী শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচার করতে পারবে। তো আমাদের দেশের এই যে ইমরান সাহেব গেছেন এবং মানব পাচারের শিকার হয়েছেন, সে কিন্তু আদালতেও আসেন নাই, থানায়ও যান নাই, সে জানেন না কীভাবে মামলা করতে হবে। কারণ সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদেরকে। আপনি জানেন যে ঢাকার যে মানব পাচার ট্রাইব্যুনাল, সেখানে গত বছর 25 সালে প্রায় 15টি মামলার সাজা হয়েছে। আমার কাছে পরিসংখ্যান আছে, 15টি মামলার সাজা হয়েছে। আর উনি যে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মাধ্যমে যে সে বিদেশে গেল, ওখানে পাচার হলো, উনি যদি মামলা করতেন, এই আইনে কিন্তু 7 ধারায় ওনার যে পাচারটা, সেটা দেখবেন যে আইনে তার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, যাবজ্জীবন কারাদণ্ড আছে, 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আছে। এই জন্য ওনাদেরকে সবচেয়ে বড় কথা হল যে আমাদের দেশে যারা যায় তারা সচেতন না, সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকার যথেষ্ট সচেষ্ট এবং জিরো টলারেন্স মানব পাচারের ব্যাপারে। এবং এই বাংলাদেশের অনেক এনজিও, এই যে রামরু, জাস্টিস অ্যান্ড কেয়ার, ইউএনওডিসি, এরকম অনেক এনজিও আছে যারা মানব পাচার নিয়ে কাজ করে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো যে মানব পাচার অপরাধ সংগঠিত হয় কিন্তু অধিকাংশই বাহিরে, প্লেস অফ অকারেন্স কিন্তু বাহিরে। এবং এখানে শুধু দেশীয় যে চক্র তার না, আন্তর্জাতিক চক্র জড়িত থাকে। এই বিষয়টি আসলে বড় বাধা কিনা মানব পাচার রোধের ক্ষেত্রে? বাধা সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এখন পর্যন্ত এই মানব পাচার নিয়ে যে বাইরে গিয়ে যে প্লেস অফ অকারেন্স থেকে যে সাক্ষী সংগ্রহ করা বা সেখানে গিয়ে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করবে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও ওই রকম হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, বাংলাদেশের সিআইডি মানব পাচার নিয়ে খুব ভালো কাজ করতেছে। আমরা আশাবাদী মানব পাচার আগের চেয়ে অনেকটা প্রতিরোধ হয়েছে এবং মানুষও সচেতন হয়েছে। এবং আমি অভিবাসী প্রত্যাশীদের উদ্দেশ্যে বলবো, আপনারা টেকনিক্যাল হ্যান্ড, আপনি নিজেকে প্রশিক্ষিত করে বিদেশ যান এবং যাওয়ার আগে অবশ্যই বিএমইটি টেস্ট করবেন, বিএমইটির কাছে যাবেন, বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর কাছে যাবেন, আপনার পেপারসটা সঠিক আছে কিনা সেটা আপনি চেক করবেন। আপনি যখন দেখলেন যে আপনাকে ভিয়েতনামের ভিজিট ভিসা দিচ্ছে, আপনার তখনই ওখান থেকেই ফিরে আসা উচিত ছিল। এবং আমাদের দেশে অনেক লোক কিন্তু আপনি জানবেন যে অনেক লোক জেনে শুনে কিন্তু এই অভিবাসে যায়, যে এখান থেকে সরাসরি লিবিয়া গিয়ে সেখান থেকে নৌপথে ইতালি যাবে বা থাইল্যান্ড গিয়ে সে মালয়েশিয়া যাবে। এরা কারণ কি, এরা কেন যেতে চায়? কারণ হয়তো বা 10 জনের মধ্যে তাদের অঞ্চলের একজন ওইভাবে গিয়ে মালয়েশিয়া পৌঁছতে পারছে বা ইটালিতে গিয়ে পৌঁছার পর সে এস্টাবলিশড হয়েছে। ওই দেখা দেখি এরাও চায় যে আমরা গিয়েও এস্টাবলিশড হব, কিন্তু আসলে এটা কোনো সঠিক পথ নয়। না, একদমই না। আবারও আসবো আপনার কাছে। আমরা আরেকজন ভুক্তভোগীর গল্প একটু শুনে আসতে চাই। আমাদের সাথে রয়েছেন ফরিদুর রহমান। একটু আপনার গল্পটা শুনতে চাই। আপনি তো দুবাইয়ে ছিলেন, সেখান থেকে ইতালি যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পেরেছিলেন শেষ পর্যন্ত? না, আমি দুবাইতে ছিলাম, আমি ওয়ার্কার বিষয়ে কাজ করতাম। ওখানে আমি 2 বছর কাজ করি। আমার বাড়ির পার্শ্ববর্তী একজন লোক ছিল, ও লিবিয়াতে থাকতো, ওর নাম ছিল আবর। ও আমাকে বলে লিবিয়া আসে, এখান থেকে খুব ভালোভাবেই ইউরোপে যেতে পারবি, এইখানে কোনো সমস্যা হলে সেটা আমি তো দেখবই। সেই ক্ষেত্রে আমি দুবাই থেকে ও অনেক দিন যোগাযোগ করার পরে আমার মানে ওইরকম ব্রেনটাকে ওয়াশ করে ফেলায়। পরে আমি লিবিয়াতে যাই। সেইখান থেকে আমাকে একটা ঘিমঘরের মতো সেইখানে আটকায় রাখে। আটকায় রাখার পরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাকে নিয়ে যায় যে চল যাই, মানে মূলত আমাকে বলে নাই যে তোমাকে আজকে ভোটে উঠাই দেবো। হঠাৎ করে আমাকে ওই বোটে উঠাই দেয়। উঠাই দেওয়ার পরে আমি বোটে থেকে পরে আবার সাগরের ভিতর থেকে লিবিয়া পুলিশ আমাকে ধরে নিয়ে আসে। ওখানে জেলে থাকি। জেলে থাকার পর ওইখান থেকে এক বাঙালি আমাকে ছুটাই নিয়ে যায়। মানে মানে মূলত ওরা মাফিয়া, এক রুমের ভিতরে আটকায় রাখে, বেদম মারধর করে। আর খুব কষ্টের জীবন। একটা করে
5 টাকা দামে দেখছে বন রুটি, একটা করে রুটি দেয়, একটা করে জুস দেয় সারাদিন রাতে। এভাবে অনেক দিন রাখছে এবং কি বাসায় ফোন করে টাকা চায়। প্রথম বলে 5 লক্ষ টাকা দে, ছেড়ে দেবো। 5 লক্ষ নেওয়ার পরে ছাড়ে না, আবারও বলে 5 লক্ষ টাকা দে। এরকম করতে করতে আমার কাছ থেকে 46 লক্ষ টাকার মতো নিছে। শেষ মুহূর্তে একজন ভুক্তভোগী, সে ওই জায়গায় ছিল, সে যে কোনোভাবে কারণবশত ওই রাস্তাটা চিনে রাখছে, সে লিবিয়ান পুলিশ নিয়ে এসে আমাদের পরে উদ্ধার করে। আমি পরে আবার সেইখান থেকে পুলিশের কাছে আর একজন বাঙালি ছুটে নিয়ে যায়, সেইখান থেকে আবার আমি 1.5 লক্ষ টাকাতে ছুটে মূলত আবার সেই দালালের কাছে আসি। সেইখানে আসলে মারধর করে, পরে আমার এই দেশে পাঠানোর কথা বলে 1 লক্ষ টাকা নেয়। 1 লক্ষ টাকা নেওয়ার পরে আর আমাকে দেশে পাঠায় না। আমি ওইখানে 3 মাস থাকি এবং কি ওই মাফিয়ারা যখন মারছে না, 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ঘাড়ে বাড়ি দিলে পরে আমার এই 1 হাত আর 1 পাও আমি 3 মাস চলাচল করতে পারিনি। ওই রুমে থাকতে হয়েছে আমার 3 মাস। পরবর্তীতে আমি আরবি ভাষা জানার ক্ষেত্রে আমি বাইরে বের হয়ে একজন লোকের সাথে কথা বলি, যে এখান থেকে টিকিট কেটে দেয়। সেখানে কথা বলার পর এক মহিলা, ওনাকে আমি মা বলি, উনি তারপরে আমার ফ্যামিলির লোকের সাথে কথা বলে। আমার বাবা, তারপরে আপনি আসলে দেশে ফিরতে পেরেছেন। পরবর্তীতে আসলে আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন আপনি দেশে ফেরার পর? আইনি পদক্ষেপ আমি এখনো কোনো কিছুই নিই নেই। অতএব ওরা যত টাকা নিয়েছে সব বিকাশের মাধ্যমে। কত টাকা মোট খরচ হয়েছে আপনার দেশে আমাকে ফিরতে? 26 লক্ষ টাকা সামথিং। সব মিলিয়ে 26 লক্ষ টাকা খরচ হয়েছে? না, সব মিলিয়ে না, 26 লক্ষ টাকা মাফিয়ারা নিছে অলরেডি। মাফিয়ারা পরবর্তীতে 26 লক্ষ আমার আরো 2 লক্ষ 3 লক্ষ টাকার মতো লাগছে। এই মিলিয়ে ইতালি থেকে আপনি যে ইতালিতে যাওয়ার এই পুরো জার্নিতে আপনার আসলে সব মিলিয়ে 26 লক্ষ বা আরো 5 লক্ষ টাকা খরচ হয়েছে? 3 লক্ষ টাকার মতো, 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, প্রায় 30 লক্ষ টাকার মতো আপনার খরচ হয়েছে, 29 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। যে শুনছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, তার গল্পটা এবং এর আগে আমরা ইমরান হাসান তার গল্প শুনলাম। দুটো গল্প প্রায় একই রকম, তাদেরকে আটকে রেখে আবার মুক্তিপণ দাবি করা হয়েছে। এই যে বিষয়গুলো আসলে শুধু তো টাকার বিষয় না, এখানে তাকে মানসিক যে ট্রমার মধ্য দিয়ে যেতে হয় সেটা তো আসলে টাকায় হিসাব করা যায় না। কি করণীয় আসলে? দুজনই কিন্তু একইভাবে ভুক্তভোগী এবং তারা দেশে ফিরে আইনগত এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাদের আসলে কি করণীয় এখন? জি, আতিকুর ভাই, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত আলোচক, যিনি বিজ্ঞ পিপি ঢাকার মানব পাচার ট্রাইব্যুনালের, এবং যারা অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন। আসলে অনুষ্ঠানটা আমাদের কিন্তু সৌজন্য হলো রামরুশ সৌজন্য অনুষ্ঠানটা। আমি আপাত দৃষ্টিতে 2টা স্টেক হোল্ডারকে সামনে রেখে আমরা আপাতত এই অনুষ্ঠানটায় কথা বলি। একটা স্টেক হোল্ডার হলো যারা যাওয়ার জন্য আপনারা মন স্থির করছে, অর্থাৎ আপনাদের একটু সচেতন হওয়া দরকার। যারা বিদেশ অর্থাৎ অভিবাসী কর্মী হিসাবে বিদেশ যাবেন, তাদের একটু সচেতন হওয়া দরকার। সেই সচেতনতার উপলক্ষেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা। আর দ্বিতীয়ত হলো যারা অলরেডি ভিক্টিমাইজড হয়ে গেছেন আর কি, তাদের উদ্দেশ্যে। তো যারা সচেতন অর্থাৎ যাওয়ার জন্য মন স্থির করছেন, দেখেন আমাদের যিনি ফরিদুর রহমান ভাই, আমরা লাভের আশা করব, কিন্তু বেশি লাভের আশা করতে গিয়ে যেন আমরা লোভের ফাঁদে আমরা না পড়ি। দেখেন, উনি দুবাইতে ছিলেন, ভালো একটা বিজনেস করছেন, সেখান থেকে উনি বেশ ভালো ছিলেন, কিন্তু দেখেন উনি না জেনে না শুনে অর্থাৎ প্রপার চ্যানেলে, হ্যাঁ আমি ইতালির প্রবাসী যদি হইতে দ্যাট ইজ বেটার, কিন্তু সেটার তো একটা প্রপার চ্যানেল আছে, সেই প্রপার চ্যানেল মেনটেন না করে একজন দালালের খপ্পরে পড়লো প্রথমে। তারপরে তিনি আস্তে আস্তে যেভাবে উনি সর্বশান্ত হলেন, এটা তো আমরা ওনার ঘটনার থেকে, জীবন থেকে। কাজেই যারা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের থেকে কিন্তু এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। আর একটা জিনিস সবসময় লক্ষ্য করা যায় যে অ্যাকচুয়ালি যারা আসলে এই যে মানব চক্রের সাথে, পাচার চক্রের সাথে জড়িত অথবা অভিবাসী যারা আমরা এখন সাব এজেন্ট বলি, দালাল বলি, প্রতিনিধি হিসেবে বলি, এরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু লুকিয়ে লুকিয়ে অর্থাৎ একটা গোপনীয়তার মেনটেন করার চায়। কিন্তু যারা আপনারা অভিবাসী কর্মী হিসাবে যাবেন তাদের উচিত হলো যে না, এখানে গোপনীয়তার কিছু বিষয় নেই। আমি যখন দেশের বাহিরে যাব তখন কিন্তু এইখানে কিন্তু এটা অর্থাৎ অবৈধ কোনো কাজ না। ওনারা যতটুকু ওনারা লুকোচুরি খেলবে, আমি সেটা তত আরও ওপেন করে দেব। অর্থাৎ আমি অন্যের সাথে জানবো, শুনবো, বুঝবো, তারপরে আমি সিদ্ধান্ত নেব। দেখেন, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা কি আছে, ইনফরমেশন সেন্টার আছে, থানা পর্যায়ে আছে, ডিস্ট্রিক্টে আছে, ইভেন বিএমইটি অর্থাৎ প্রত্যেকটা
ডিস্ট্রিক্টে যে জেলা মানে আপনি বলছেন যেটা আসলে আগে আগের জেনে থেকে আমি বুঝে জেনে শুনে সচেতনতার বুঝে সাথে আসলে আর আগানো উচিত। যেহেতু জি জি একটু আমরা জানতে চাই তারা এখন যেহেতু ভুক্তভোগীরা যারা দেশে ফিরেছেন তারা আসলে কি পদক্ষেপ এখন এটা নিতে পারে? আমার মনে হয় যতটুকুন মনে হয় ইমরান ভাইয়ের ঘটনাটা ঘটছে কত সালে আপনার ঘটনাটা 2025 2025 সালে 2025 সালে যেহেতু ঘটছে আমাদের কিন্তু আসলে আমাদের ফিরে যেতে হবে সেই 2012 সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের। সেই মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের আমি যেটা মনে করি আর কি, উনি একটা ট্রাইব্যুনালে একটা মামলা করতে পারে অথবা থানায় মামলা করতে পারে, সেটা হবে ওই 2012 সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 3, 7 এবং 10 ধারা, অর্থাৎ 3 ধারাটায় হলো মানব পাচারের সংজ্ঞাটা দেওয়া আছে, আর 6 ধারায় দেওয়া আছে সেটার দণ্ডটা, আর 7 ধারায় হলো যে সংঘবদ্ধ চক্র। এটা কিন্তু দুই ভাইয়ের কথা থেকে একটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে ওনারা কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে কিন্তু এই অপরাধটা সংগঠিত হয় নাই, আর ওনারা এখনও মামলা করে নাই। এটা কিন্তু আসলে একটা দুঃখজনক। হয়তো ওনারা মনে করতেছেন যে যেহেতু যে লোকটা আমাকে বিদেশে নিয়ে এইভাবে পাচার করলো বা আমি দুঃখ কষ্টের সম্মুখীন হলাম, উনি তো দেশে নাই। কিন্তু আসলে যখন একটা ক্রিমিনাল অফেন্স কমিটেড হয়, এট দ্যাট টাইম ইট মাস্ট বি প্রিজিউমড, ধরে নেওয়া হয় যে দ্যাট অফেন্স হ্যাজ বিন কমিটেড এগেনস্ট দ্য স্টেট। যেহেতু স্টেটের বিরুদ্ধে অফেন্সটা কমিটেড হয়েছে, উনি আসুক বা না আসুক একদিন ওনাকে তো আসতে হবে, তখন কিন্তু আইনের হাতে আসলে সোপর্দ করা যাবে। এটা যদি না করি, এটা আমার মনে হয় যে ওনাদের অতি দ্রুত একটা আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আর এখানে ওনাদের জ্ঞাতার্থেও বলছে এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছে, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা লিগাল এইড একটা অফিস আছে। সেই লিগাল এইড অফিসে গেলে যারা মানে যে অনেকে হয়তো একটা কোর্স দাঁড় করায় এটা, যে যেহেতু ভাই আমি ফাইন্যান্সিয়ালি আমার সাপোর্ট তেমন নাই, আমার অর্থনৈতিক দৈন্যদশা, সেখানে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকেই কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। আর যখন সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হয়, তাদের কিন্তু অন্তত ফাইন্যান্সিয়াল যে দিকটা, এটা নিয়ে চিন্তা করার আসলে কোনো কিছু নাই বলে আমি মনে করি। এ কারণে আমি মনে করি যে আসলে আমরা সবসময় মামলাকে এনকারেজ করব না। আর এটাও তো একটা ব্যাপার যে একটা আপোষের একটা ব্যাপার আছে, যদিও এটা কিন্তু আপোষের কোনো ব্যাপার না মানব পাচারের যে মামলাগুলো। এর জন্য আমরা যেটা রিকোয়েস্ট করব, আপনারা জানেন, শুনেন, বুঝেন, অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে ক্লিয়ার হওয়ার পরে তারপরে আগান। যে অ্যাডভোকেট হুমায়ুন কবির, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু আরেকজন ভুক্তভোগী আমাদের সাথে রয়েছেন, শামসুন নাহার, তার কাছে আসতে চাই। একটু আপনি বলবেন আপনার সাথে কি ঘটেছিল? আসসালামু আলাইকুম, আমি শামসুন নাহার আক্তার। জর্ডানে গেছিলাম। আমি জর্ডানে যাওয়ার পরে আমার বলছে 20,000 টাকা বেতন দিব। আমার আর্থিক অবস্থা খারাপ আছিল দেখে গেছি। তো আমি তো গেছি বৈধভাবে ওই ফ্যামিলি বাসা বাড়ি কাজে। তো যাওয়ার পরে আমারে 1 মাস 20,000 টাকা বেতন কইয়া নিছে। নেওয়ার পরে আমারে 15,000 টাকা 12,000 টাকা দিছে। পরে দেওয়ার পরে আমি কইতো আমার পুরা বেতন দেওয়া নাই কেরে, পরে দেওয়ার মালিকরে অনেক করতাম। করার পরে কয় তুই কাজ কর, তোর কাজ করার পরে দেওয়া হইব না। পরে এই দে ফোন বদ্ধ হয়েছে, আমার 1.5 বছর লাগায় আমার কোনো যোগাযোগ করে দিছে না। বেতন খুঁজলে আমার মায়ের দূর করতো, অনেক মায়ের দূর করতো। এমন বাইরে তো বাইরে আমার হাত পা অনেক করতো। আমি ছোটো ছোটো জিভুত দিয়ে গেছি। আমি কইছি আমার জিভুতের লোক কথা কম, আমার দিছে না, কথা কইতাম। পরে আমি অবশেষে একটা বাঙালি মহিলা আইতো, হ্যাঁ আমি আগেই আমার জামাই নাম্বার দিয়ে তুইছি। দেওয়ার পরে আমারে সেই লোককে 1.5 বছর পরে আমারে বাংলাদেশে আইয়া আমার জামাইতে ফোন দিয়া কইছে, কই মুন আপনার বউ মরে নাই, বাচ্চা আছে, আপনার জ্যাম ভাই পারেন উদ্ধার করেন। পরে হ্যাঁ আমার এই থানার মধ্যে গিয়ে এই মহিলারা লইয়া কেস করছে। কেস করার পরে এমবিসির লোক গেছে এই দেশ। যাওয়ার পরে পরে আমার এমবিসির লোকে কইরা পরে একদিন কাজ করতেছি। পরে আমার কয় তুই অফিসও যাবি। আমি কই কেন? পরে আওয়ার পরে আমার খালি ডাইরেক্ট উড়াই দিছে, কই তুই বাংলাদেশও যাবি কা। এই 1.5 বছর যে কাজ করেছেন, 1 মাস বাদে কি আর কোনো টাকা দিয়েছেন? টাকা দিছে না, একটা টাকাও দিছে না। দেশে ফেরার পরে কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন? না না, আমি এসব করতে তেমন একটা বুঝতাম না, কেন করে এটা জানতাম না। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আবারও অ্যাডভোকেট মোস্তফা কামাল আপনার কাছে ফিরতে চাই, খুবই সংক্ষেপে একটু জানতে চাই। এই যে ভুক্তভোগীদের গল্পগুলো আপনারা শুনছিলেন এবং বেশিরভাগই আসলে তারা আইনি পদক্ষেপ নেন না বা প্রতিকারের জন্য আদালতে আসেন না। একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু পাবলিক প্রসিকিউটর, আসলে আদালতে কি পরিমাণ ভুক্তভোগী আসেন স্বেচ্ছায় এ ধরনের বিষয়গুলোতে প্রতিকার পেতে? আসলে আগে জানতে হবে যে আমাদের দেশে এই জাতীয় মামলা 2টি জায়গায় হয়। একটি হলো থানায়, আর একটা হলো আদালতে। তো আদালতে এসে সে মানব পাচার, অপরাধ দমন ও অভিবাসী চোরাচালান আদালত, যেটা এই নূতন আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো সেখানে আপনি সরাসরি পিটিশন মামলা করতে পারেন। পিটিশন মামলা করলে আদালত
সরাসরি আমলেও নিতে পারে এবং আমলে নিয়ে সে তদন্ত দেয়, থানায় তদন্ত দেয়। তো এরপরে ওরা আসলে আমি তো আমার এই প্রসিকিউশনে আসার পর থেকে আমি তো দেখছি এখানে আসার পর প্রতিকার পেয়েছে, অধিকাংশ লোকই কিন্তু প্রতিকার পায়। কি প্রতিকার? যদিও এটা আপোষযোগ্য কিন্তু মামলা না, এই মামলা একটিও আপোষযোগ্য না, অজামিনযোগ্য, আপোষযোগ্য মামলা। এরপরও বাস্তবতা যে অধিকাংশ ভিকটিম মামলা করার পর তারা ক্ষতিপূরণ চায়, যে আমার 20 লাখ টাকা খরচ হয়েছে বা 5 লাখ টাকা খরচ হয়েছে, আমাকে ক্ষতিপূরণ দেওয়া হোক। তারা বাইরে একটা আপোষ মীমাংসা করে ফেলে, পরে আদালতে এসে তারা আপোষের সাক্ষী দেয় যে আমরা মিলে গেছি বা কিছু। আর আদালতও দেখে যে যেহেতু সে ক্ষতিপূরণ পাইছে, আর অধিকাংশ ভিকটিমের কিন্তু চাওয়া থাকে সাজা না, তার ক্ষতিপূরণ, যেহেতু সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমাদের দেশে আমি দেখি অধিকাংশ ভিকটিম কিন্তু ট্রমার মধ্যে থাকে, যে বিদেশে এই যে নির্যাতন হয়, যাওয়ার পরে আসলে যারা বিচার প্রার্থী তারা তো দুর্বল, আর মানব চক্রকারী, মানব পাচারকারী যারা চক্র, তারা কিন্তু শক্তিশালী। এই শক্তিশালী গ্রুপের বিরুদ্ধে তাদের দাঁড়ানো কিন্তু কষ্ট। কিন্তু আপনাদের বাংলাদেশে যারা আছে সবাইকে বলবো যে আসেন, আদালতে কোনো হয়রানির বিষয় নাই। আদালতে আসলে হ্যাঁ, আসলে এই আদালতে প্রতিকার আসলে পাওয়া আপনি সম্ভব। একটা সুরাহা পাবেন, আপনি আপনার ক্ষতিপূরণ পাবেন। এবং এই আইনে, বাংলাদেশে এই আইন কিন্তু এই 26 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই যে আপনি ক্যামেরা ট্রায়াল করতে পারবেন, তারপর এই যে বিদেশে যেখানে ঘটনা ঘটছে, ওই যে আপনার দালাল তো বিদেশে আছে কিন্তু বাংলাদেশি, তো তার বিরুদ্ধেও কিন্তু বিচারের ব্যবস্থা এখানে বসে করতে পারবেন। সে অনুপস্থিত থাকলেও পেপারে দিয়ে তার ব্যাপারে আদালত পেপারে দিয়ে বিচার কার্য শুরু দেশের করবে। বাইরে থাকলেও হ্যাঁ, আপনি বলছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা সম্ভব। নেওয়া জি, যাবে অনেক এবং ধন্যবাদ তার অ্যাডভোকেট মোস্তফা কামাল। সাজা কিন্তু এখানে হবে। সে যখনই জি, আসুক, জি। তখনই কিন্তু সে এখানে গ্রেপ্তার হবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোস্তফা কামাল। আমি একটু আরেকবার অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, সংক্ষেপে যদি একটু বলেন, অভিবাসন ক্ষেত্রে আসলে এই মানব পাচারের বিষয়টি কতটা প্রভাব ফেলে, আর কি করণীয়? আপনারা দুজনই আসলে বলছিলেন যে সচেতনতার বিকল্প আসলে নেই, আর কি আসলে করণীয় আছে এই মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে? এখানে নীতিগতভাবে আমি যে রিকোয়েস্টটা করব আর কি, যারা আসলে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই তো সচেতনতার একটা বিষয় আছে। আপনারা যারা যাবেন আর কি, অর্থাৎ ভবিষ্যতে যারা যাবেন মনস্থির করছেন, তারা বিএমইটি নামে একটা অফিস আছে কিন্তু, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সেখানে যাবেন আপনারা। যখনই কোনো ভিসার আসে সেখানে আপনারা চেক করাবেন। নট অনলি দ্যাট, এই যে ফরিদ আফার ব্যাপারে যে ঘটনাটা ঘটছে, এখানে আমি বলবো যে আসলে 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনটা যেটা আছে, যদি ওনারটা মানব পাচারটা আসলে কাভার করে না, তাহলে পরে আমরা বিএমইটিতে যদি যাই সেটা একটা বিষয় আছে। আর সবচেয়ে আমি যে এটা বিনীতভাবে যে রিকোয়েস্টটা করব সেটা হলো যে যিনি নিজে যাচ্ছেন উনি নিজে এই বিষয়গুলো চেক করবেন, অন্যের উপর যেন ডিপেন্ডেন্ট না হন। আর রাষ্ট্রের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে এখানে। রাষ্ট্রের বিশাল ভূমিকাটা এখানে যে আসলে যে আমরা আমাদের মাইন্ড সেট আপটা কি, মাইন্ড সেট আপ যদি থাকে আমাদের জিরো টলারেন্স, তাহলে এই যে লোকগুলো যায় এরা কিন্তু আসলে খুব একটা শিক্ষিত না, এবং তারা কিন্তু দেখেন যে এই যে ভিসা বলি আমরা, জব কন্ট্রাক্ট বলি, এগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে আরবিতে লেখা, ইংলিশেও না। এই যে ট্রান্সলেশন কেন, এইখানে আমি রাষ্ট্রের কাছে যেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাবো যে একটা ভিসা যখন আসবে অ্যাটলিস্ট 15 ডেজ আগে আসবে, 15 দিন আগে আসবে। যখন জব কন্ট্রাক্টটা হবে সেখানে আরবি থেকে ইংলিশে থাকবে, ইংলিশের থেকে বাংলায় অনুদিত, এবং ওনারা যখন এয়ারপোর্টে যাবে সেই মুহূর্তে যেন এই জিনিসগুলো না তুলে দেওয়া হয়। এবং এই যে যারা সাব এজেন্ট আছে তাদেরকে অতি দ্রুত বিধি এবং বিধানের আওতায় নিয়ে আসা। জি, এই ক্ষেত্রে আপনি আসলে বলছেন যে সরকারের আসলে জি, একটা বড় ভূমিকা বড় রয়েছে। ভূমিকা হলো জি। রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সাথে যারা যাবেন তারা সচেতন জি, হিসেবে অনেক যোগদান ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট মোস্তফা কামাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাকেও স্টুডিওতে ধন্যবাদ। এসে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফোন করে যুক্ত হবার যেমন সুযোগ থাকছে, তেমনি রামরুতে পরবর্তীতেও আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যা, কথা বা প্রশ্ন যে কোনো কিছু আপনারা আসলে জানাতে পারেন। আমরা একটু রামরুট ঠিকানাটা আপনাদেরকে জানাই: 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, বিজয়নগর, ঢাকা। এছাড়া কিন্তু আপনারা ফোন করেও রামরুতে
কথা বলতে পারেন 01911744624 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফেসবুকেও রামরুকে আপনারা খুঁজে পেতে পারেন www.facebook.com/ramru এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন যে কোনো ধরনের অভিযোগও কিন্তু আপনারা জানাতে পারেন। আমাদের আজকের এই আয়োজনটা এখানেই আমরা শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে এবং অভিবাসন সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।